হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিভিল সার্ভিস প্যারামিটার্স। আমি পূর্ণবংশ সিদ্ধান্ত চলে এসেছি আজকে নতুন সেশন, নতুন ক্লাস, ইন্ডিয়ান ইকোনমি। ওকে, ফার্স্ট ফার্স্ট কি দেখো, আজকে ইন্ট্রোডাকশন সেশন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইকোনমিক কিছু টার্ম লাইক হোয়াট ইজ এইচডিআই বা মার্কেট বা গ্রোথ ডেভেলপমেন্ট ইন্ডিয়াতে কি বা স্টেবিলিটি কি বা আরেকটা জিনিস বলতে পারি ডেভেলপমেন্ট কি কি বা কয় প্রকার, এগুলো করব। তো শুরু করছি। আচ্ছা, শুরু করার আগে আমি জাস্ট সিলেবাসটা এখন বলছি না, আমি একটু পরে বলছি। শুরু করার আগে বলি, তোমরা জাস্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তাহলে আমি অনেক বেশি পরিমাণ তোমাদের থেকে মোটিভেশন পাবো এবং প্রত্যেকদিন এই সেশনগুলো আমি চালু রাখতে পারবো। ঠিক আছে, তো শুরু করছি। ইন্ডিয়ান ইকোনমি কমপ্লিট সিলেবাস কভার করছি, পুরো সিলেবাস কভার করছি ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস এর জন্য। ইউপিএসসি ডব্লিউবিসিএস এর জন্য এইরকম ভাবে কেউ করাবে না, এইভাবে কেউ করাবে না। ভাষণবাজি সবাই দেয়, অ্যাকচুয়াল ভাষণ আর নেগোসিয়েশনের মধ্যে তফাৎ আছে, তাই না? তো চলো শুরু করা যাক। কি বলছি দেখো, ইকোনমি মানে হচ্ছে টাকা। টাকা তোমরা পরে সবাই গুনতে পারো, ঠিক আছে? টাকা তোমরা সবাই গুনতে পারো এবং টাকা গুনতে আমাদের যেমন শিখতে হয় না, তো ইকোনমি কিছু টার্ম যদি আমরা জেনে যাই তাহলে নিউজ পেপারে বিজনেস স্ট্যান্ডার্ড হতে পারে বা ইকোনমিক্স টাইমস হতে পারে, এই নিউজ পেপার গুলো কিন্তু কভার করতে পারবে। এবং আমার এই টোটাল সেশন, আমার এই যে ক্লাস, এই যে ইকোনমিক্স কোর্সটা, সেটাতে পুরোটা কভার আপ হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? ডব্লিউবিসিএস ইউপিএসসি এর জন্য বোথ। ওকে, কি বলছি তাহলে দেখো, ইকোনমি ইন্ডিয়াতে আমরা ডেভেলপমেন্ট বলতে কি বুঝি? ডেভেলপমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে সোশ্যাল। তো ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে ইনফ্রাস্ট্রাকচার মানে রোডস, ব্রিজেস, হসপিটালস, স্কুলস, ইনস্টিটিউশনস, বিজনেস, এটা। নেক্সট হচ্ছে এমপ্লয়মেন্ট। অবভিয়াসলি এমপ্লয়মেন্ট মানে হচ্ছে মানি। টাকা ছাড়া মানে আমরা জীবনে চলতে পারবো না, তো মেইন হচ্ছে মানি। এটা হচ্ছে পভার্টি, দারিদ্রতা দূরীকরণ। ঠিক আছে, ডেভেলপমেন্ট তিন প্রকার। আচ্ছা, সোশ্যালে ইকোনমিক ডেভেলপমেন্ট তিন প্রকার বললাম, তাহলে সোশ্যালে কি হতে পারে? একটা হচ্ছে এডুকেশন, হেলথ, স্যানিটেশন, ড্রিঙ্কিং ওয়াটার। এটা জাস্ট একটু মাথায় রাখো, জাস্ট একটু মাথায় রাখো। এবার আমি আসছি, এইবার আমি চলে আসছি কিসে আসছি। আচ্ছা, যে কোনো দেশের ইকোনমি, প্রথমে একটু বলি, আমাদের আমাদের ইকোনমির হচ্ছে দুটো পার্ট। ইকোনমিক্সের দুটো পার্ট হচ্ছে মাইক্রো। মাইক্রো মানে হচ্ছে ব্যক্তি, সিঙ্গেল, একজন, একটা মানুষের সবকিছু নিয়ে, তার ডিমান্ড, সাপ্লাই, তার চেঞ্জেস, এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আরেকটা যেটা হচ্ছে ম্যাক্রো। তো আমাদের ম্যাক্রো এখানে হচ্ছে একটা ভাস্ট গ্রুপ, দেশ। তো আমরা যে পার্টটা কভার করি সেটা হচ্ছে ম্যাক্রো। তোমরা যখন যারা 11-12 ইকোনমিক্স পড়েছো বা গ্রাজুয়েশন 3 ইয়ার্স পড়েছো, তারা কিন্তু দুটো পেপারই পড়েছো, কিন্তু এখন লাগে হচ্ছে ম্যাক্রো পার্ট। আচ্ছা, যে কোনো ইকোনমিক্স বা দেশের ইকোনমি, যদি ইন্ডিয়ান ইকোনমির কথাই বলি, কারণ ইন্ডিয়ানটাই বলবো, ইন্ডিয়ান ইকোনমির কথা যদি বলি, তাহলে ইকোনমি হচ্ছে কিসের উপর দাঁড়িয়ে থাকতে পারে? তিনটে স্তম্ভ, যেটা ইকোনমিতে আমরা তিনটে স্তম্ভ বলি। একটা হচ্ছে গ্রোথ, একটা হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ, একটা হচ্ছে স্টেবিলিটি। কেন কেন তাহলে বলি, ধরো আজকে আমাদের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি গ্রোথ রেট যদি 8% হয়, এখন যদিও ডাউন চলছে, ঠিক আছে? লাস্ট যখন 5 ইয়ার্স প্ল্যান 2017-এ 8 ছিল জিডিপি গ্রোথ রেট, 8 উঠে গেছিল, ঠিক আছে? পরে আবার ডাউন হতে শুরু করেছে। তো জিডিপি গ্রোথ রেট যদি 8% হয়, তাহলে সেটাকে কন্টিনিউয়াস একটা ফেজ, ধরো 0.5 বা 0.3 বা 1 কমতে পারে, কিন্তু একদম যে -23.2% চলে আসবে 0.24% অ্যাপ্রক্স মাইনাসে, সেটা কিন্তু স্টেবিলিটি নয়। তো যে কোনো দেশের ইকোনমির মেন বেস হচ্ছে আমার যে গ্রোথ জিডিপি গ্রোথ রেট, ন্যাশনাল ইনকাম, ঠিক আছে? তো সেই স্টেবিলিটিটা যাতে থাকে। নেক্সট হচ্ছে গ্রোথ। আচ্ছা, স্টেবিলিটি যদি থাকে তাহলে আমাদের গ্রোথ পাবো, ঠিক আছে? অবভিয়াসলি একটার সাথে একটা লিঙ্ক। যখন এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট একটা হিউজ অ্যামাউন্ট থাকবে, সেখান থেকে আমরা এনআই এস্টিমেট করি, সেটা আমি পরের সেশনে করাবো, নট নাও। তো এনআই এস্টিমেট যখন করলাম, তাহলে সেখান থেকে টাকা নিয়ে আমরা কি পেলাম? ইকোনমিক গ্রোথ চলছে, দেশের ইকোনমিক গ্রোথ চলছে, ঠিক আছে? আবার গ্রোথ বলতে
সাউন্ড করছে, ন্যাশনাল ইনকাম, পার ক্যাপিটা ইনকাম হিউজ পরিমাণ, বাট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? গরিব মানুষ, মিডল ক্লাস, আপার ক্লাসের কিচ্ছু যায় আসে না। কেন যায় আসে না? তাদের কাছে হিউজ অ্যামাউন্ট টাকা আছে। মিডল ক্লাস, স্যালারিড যারা ক্লাস, আমরা স্যালারি পাই চলি। আচ্ছা, আর গরিব হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো পোর, বিপিএল সেকশন। তো গ্রোথের সাথে কিন্তু ইনক্লুড করতে হবে এই মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসকে, তাহলে আসবে ইনক্লুসিভ গ্রোথ। তাহলে যে কোনো দেশের, ইন্ডিয়ার ইকোনমি দাঁড়িয়ে আছে কিসের উপর? তিনটা জিনিস, একটা হচ্ছে স্টেবিলিটি, গ্রোথ, ইনক্লুসিভ গ্রোথ। ক্লিয়ার? ওকে, এবার একটা জিনিস বলি, স্টেবিলিটির আবার ভাগ আছে। স্টেবিলিটি কিভাবে আসতে পারে? স্টেবিলিটি আসতে পারে মনিটারি ফর্মে। মনিটারি ফর্ম কিভাবে? স্টেবিলিটি মনিটারি ফর্মে, তার মানে হচ্ছে ইনফ্লেশন, দ্রব্যমূল্য যাতে কম থাকে, ইনফ্লেশন যাতে কম থাকে। ওকে, তাহলে ইনফ্লেশন একটা হেলদি ইকোনমি বলা হয় যে জিডিপির উপর যদি 4% আপ টু 4% যদি থাকে ইনফ্লেশন রেট, তাহলে মোটামুটি স্টেবিলিটি আছে বলা যায়। নেক্সট হচ্ছে ফিসকাল, মানে গভর্নমেন্ট ট্যাক্স রিলেটেড। তো মূলত আমাদের দেশের ট্যাক্স ডেফিসিট বা ফিসকাল ডেফিসিট যদি 3 to 4% থাকে, তাহলে আমরা স্টেবল। নেক্সট এক্সটার্নাল, ইম্পোর্ট এক্সপোর্ট সেক্টর যদি গ্রোথের ওপর, জিডিপি গ্রোথের উপর যদি 2% হয়, ইম্পোর্ট এক্সপোর্ট মানে ডেফিসিটটার কথা বলছি আমি, তিনটে কিন্তু ডেফিসিটের কথা বলছি এখানে। ইনফ্লেশন কন্ট্রোল, আপ টু 4% ইনফ্লেশন থাকলে ঠিক আছে। ফিসকাল ডেফিসিট যদি 3 to 4% থাকে, তাহলে স্টেবল। এক্সটার্নাল সেক্টর যদি ডেফিসিট থাকে, ধরো চায়নার সাথে আমরা যখন মার্কেটে এখনো আছি, চাইনিজ মাল এখনো আছে, তো একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি আমি। চায়নার প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করছি 1 বিলিয়ন, আমি কমই বললাম, কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি মাত্র ধরো 300 মিলিয়ন, তাহলে ডেফিসিট অ্যারাউন্ড 700 মিলিয়ন, তাই না? তাহলে এটা কত পার্সেন্ট? 700 মিলিয়ন, 2% তো নয়। তাহলে বলা হয় একটা স্টেবল আসবে যদি 2% এক্সটার্নাল সেক্টর ডেফিসিট থাকে। ঠিক আছে, এইবার এখান থেকে একটা ধারণা বেশি পেয়ে গেলে একটা দেশের, আমাদের ইকোনমি কিসের উপর দাঁড়িয়ে থাকতে পারে? গ্রোথ, ইনক্লুসিভ গ্রোথ এন্ড স্টেবিলিটির উপর। আচ্ছা, স্টেবিলিটি তিন প্রকার আমি অলরেডি বলে দিলাম, ফিসকাল, মনিটারি এন্ড এক্সটার্নাল। হলো? আচ্ছা, এবার চলে আসি ডেভেলপমেন্ট। ধরো ইকোনমি আমাদের প্রচন্ড পরিমাণ হাই, ইকোনমি জিডিপি গ্রোথ রেট 8%, 9%, 10%, 20%, ডাজন্ট ম্যাটার, যদি দেশ ডেভেলপ না করে, তাহলে টাকা আছে কিন্তু ডেভেলপমেন্ট নেই, কোনো দেশ টিকবে না, ইকোনমি একদিন কোলাপস করে যাবে। কিভাবে কোলাপস করবে? ইনফ্রাস্ট্রাকচার নেই। আজকে টাকা আসছে, সমস্ত টাকা ধরো দেশের সরকার উড়িয়ে দিল, সমস্ত টাকা উড়িয়ে দিল। ওকে, এবার যদি টাকা উড়িয়ে দেয়, তাহলে কি হবে? অবভিয়াসলি টাকা নেই ইনফ্রাস্ট্রাকচার গ্রোথের জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারছে না। ধরো রাস্তাঘাট নেই, আমাদেরকে সেই গরুর গাড়িতে আবার ফিরে আসতে হবে, তাহলে ফাস্টেস্ট কমিউনিকেশন আমরা পাবো না, একটা গেল, তার মানে ইম্পোর্ট এক্সপোর্ট বাধা দেবে। নেক্সট হচ্ছে স্কুল কলেজ যদি না থাকে, হসপিটাল যদি না থাকে, তাহলে মানুষ যেমন শিক্ষা পাবে না, ঠিক আছে, যেমন শিক্ষা পাবে না, তাহলে শিক্ষা না পেলে কি হবে? আইটি ফার্ম চলবে না, ইঞ্জিনিয়ারিং ফার্ম চলবে না, সিভিল সার্ভিসের কেউ বসতে পারবে না, তার মানে কি এমপ্লয়মেন্ট জেনারেট একদমই হবে না। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে। ইনফ্রাস্ট্রাকচারের সাথে যেমন এমপ্লয়মেন্ট বললাম, তাহলে ইনফ্রাস্ট্রাকচারের সাথে আমি এডুকেশন বলছি। শিক্ষা পাবে না ইনফ্রাস্ট্রাকচার না থাকলে, রোডস, ব্রিজ দরকার, হসপিটাল দরকার, কারখানা দরকার, তাই না? আচ্ছা, যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হয়, তাহলে এমপ্লয়মেন্ট জেনারেট হবে না। ওকে, এমপ্লয়মেন্ট জেনারেট না হলে কি হবে? পভার্টি, দারিদ্রতা অবভিয়াসলি আসবে, তাই না? তাহলে একটা ইকোনমিক ডেভেলপমেন্টের ফার্স্ট যদি ইনফ্রাস্ট্রাকচার বলি, তাহলে বাকি আমি দুটো বলতে পারছি। মাথায় রাখবি, ইকোনমির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন এন্ড পভার্টি এলিমিনেশন, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। এই তিনটা যদি ডেভেলপ করে দেওয়া যায়, বা এই তিনটে যেমন এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপ করতে হবে, পভার্টিকে এলিমিনেট করতে হবে, তাহলে আমাদের দেশ যে জায়গায় রয়েছে, সেখান থেকে আপকামিং 20 ইয়ার্স আমাদের কার্ভ এখন ধরো এইরকম যাচ্ছে, একটা সময় কার্ভটা এইরকম ভাবে উঠে চলে যাবে। ঠিক আছে,
এবার সেটাকে আমার স্টেবল করে রাখতে হবে, তাতে আবার এই নাম নেমে গেলে আবার চাপ আছে, স্টেবল করতে হবে, এই উঠে থাকবে। যদি কার্ভটা যেখানে দেখালাম, রিসেশন তখনই শুরু হয় যখন এই রকম কার্ভের জায়গায় চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো থাকে তাহলে এডুকেশন হেলথ আমি পাচ্ছি, সোশ্যাল ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট, মানুষের এডুকেশন শিক্ষা দরকার, হেলথ সঠিকভাবে দরকার, ড্রিঙ্কিং ওয়াটার দরকার, আর স্যানিটেশন, এই চারটে যদি সঠিকভাবে মানুষ পায় তাহলে কি হবে না, পভার্টি থাকবে না। এমপ্লয়মেন্ট যদি সরকার জেনারেট করে দেয় তাহলে মানুষের শিক্ষা রয়েছে, স্বাস্থ্য সুন্দর, স্যানিটেশন ভালো, ড্রিঙ্কিং ওয়াটার, শরীর খারাপ হবে না, অবভিয়াসলি কাজ করতে পারবে, কাজ করলে দেশ গঠন, ইকোনমিক ডেভেলপমেন্ট অটোমেটিক হবে। আচ্ছা, এবার ধরো আমার কাছে টাকা নেই, এটা জাস্ট ধরে নাও আমার কাছে টাকা নেই, 1 টাকাও নেই, ঠিক আছে, আমার কাছে 10,000 টাকা পার মান্থ আসছে, তাহলে আমার লাইফস্টাইল ভালো হবে, তাহলে আমি কি পভার্টি থেকে উঠে যাব। আচ্ছা, আমার যখন লাইফস্টাইল ভালো হবে তাহলে আমি কাজটা আরো বেটার করতে পারবো, তাই না? কাজ ভালো করতে পারলে আমি আরো এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো, অবভিয়াসলি এমপ্লয়মেন্ট জেনারেটের সাথে আমি যদি বড় ইন্ডাস্ট্রি করতে পারি, ইনফ্রাস্ট্রাকচার বেটার করতে পারবো, হলো। আচ্ছা, আমার যদি হেলথ সঠিক থাকে তাহলে আমি কাজ করতে পারবো। এবার হেলথ ডিস্টার্ব করে কোথা থেকে, স্যানিটেশন এবং ড্রিঙ্কিং ওয়াটার থেকে, তোমরা জানো প্রত্যেকেই, সেই জন্য তোমার এই বাথরুম প্রকল্প চালু হয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার প্রকল্পগুলো চালু হয়েছে, তাই না? হলো, ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার। এবার যে কোনো দেশের ইকোনমির যে মাথা চেঞ্জ আমরা কি করে বুঝতে পারি, ডেভেলপ কি করে হচ্ছে বুঝতে পারি, যদি ডেভেলপমেন্ট কি আগে বলি, পজিটিভ চেঞ্জ অ্যান্ড ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইন্ডিকেশন, ওই যে বললাম, আমি বোঝালাম একটু আগে, সেটাকে বলি ডেভেলপমেন্ট। যেমন মানুষের হাতে ইনকাম এলে তার লাইফস্টাইল পাল্টে যাবে, লাইফস্টাইল পাল্টে গেলে অবভিয়াসলি সে দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারবে, যদি শিক্ষা থাকে সঠিকভাবে সে চাকরি অর্জন করবে, সে দারিদ্র থেকে বেরিয়ে আসবে, এমপ্লয়মেন্ট পাবে, তাই না? তাহলে যদি ইকোনমিক এবং সোশ্যাল ইন্ডিকেশনস যেগুলো সেগুলো যদি পাল্টে যায়, যদি পজিটিভ চেঞ্জ আসে, নেগেটিভ এলে তো গেল, কিছু নেই, সেটাকেই বলি আমরা ডেভেলপমেন্ট, হলো। কি বলছি, হোয়াট ইজ দ্য বেস্ট ইন্ডিকেটর অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, বেস্ট ইন্ডিকেটর কি ইকোনমিক ডেভেলপমেন্টের, কে বলবে? বলে দিচ্ছি আমি, মাথা পিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম যদি ঠিক থাকে বা বেশি থাকে বা পজিটিভ থাকে, বাড়তে থাকে, সেটাই হচ্ছে বেস্ট ইকোনমিক ডেভেলপমেন্টের ইন্ডিকেশন। পার ক্যাপিটাল ইনকাম আমরা কিভাবে পাই, ধরো আমাদের ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই পপুলেশন, গ্রোথ রেট অফ পপুলেশন। হ্যাঁ, এবার অনেকে প্রশ্ন করতে পারো, স্যার আমাদের তো ন্যাশনাল ইনকাম বেশি এবং পপুলেশনের গ্রোথ রেটটা ঠিকঠাকই আছে, তাহলে তাহলে কি হবে স্যার, কি হবে, কে বলবে? কিছুই হবে না, অ্যাকচুয়ালি এটা, সরি, এটা গ্রোথ রেট নয়, এটা হচ্ছে পপুলেশন, টোটাল পপুলেশন, এটা হচ্ছে টোটাল পপুলেশন যেটা, ঠিক আছে, টোটাল পপুলেশনটা, একটু ভুল বলেছি। তাহলে ধরো আমাদের পপুলেশন কন্ট্রোলে চলে এলো, তাহলে আমাদের অবভিয়াসলি খাতা কলমে পার ক্যাপিটা ইনকাম বেশি। তো পার ক্যাপিটা ইনকাম যতই বেশি হোক, যতক্ষণ না, কি বলি আমরা, ট্রিকল ডাউন থিওরি, ইকোনমিক্সের খুব একটা বিখ্যাত থিওরি আছে ট্রিকল ডাউন, আমি বলছি ট্রিকল ডাউন থিওরিটা। ট্রিকল ডাউন থিওরি হচ্ছে, ধরো এখানে আসবে না, ট্রিকল ডাউন থিওরি হচ্ছে পিরামিড, এটা পিরামিড ধরে নাও, আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস। যদি যদি ধরো কোনো ডেভেলপমেন্ট ওপর থেকে নিচ পর্যন্ত ছড়িয়ে যায়, মানে ডেভেলপমেন্ট এই আপার ক্লাস থেকে শুরু হলো, সেটা মিডল ক্লাসে কিছু ছোঁয়া পেলো, লোয়ার ক্লাসও পেলো, এই যে যদি ছড়িয়ে যায় এটাকে বলে ট্রিকল ডাউন। তার মানে গ্রোথ, ডেভেলপমেন্ট, ইনকাম বা মানুষের লাইফস্টাইল পুরোটা পাল্টাচ্ছে, ট্রিকল ডাউন থিওরি এটাই বলে, ঠিক আছে। তো সেটা খুব ডিফিকাল্ট, এটা খাতা কলমেই চলে।
ট্রিকল ডাউন থেকে খাতা কলমে চলে, ওর বেশি কিছু চলে না। ওকে, হলো তাহলে। এবার এবার সবটাই বললাম, বেস্ট ইন্ডিকেটর হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, হলো। এবার চলে আসছি এখানে কিছু আই থিঙ্ক স্লাইড আছে, আমার জায়গাও রেখেছি, ঠিক আছে, জায়গাও আছে। তাহলে চলে আসছি খুব ইম্পর্টেন্ট জায়গা। প্রথম দেখো আমাদের যে একটু আগে আমি যেটা বলছিলাম এখানে, এই ডেভেলপমেন্ট অ্যাকচুয়াল ফর্মে হচ্ছে কিনা সেটা বুঝবো কিভাবে। তোমরা প্রত্যেকেই জানো যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইউএনডিপি 1990 তে প্রথম বার করেছিল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। সেটা কোন রিপোর্ট থেকে পাই? ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কত সাল? 1990। এটা কিভাবে পাই, ওরা কিভাবে বার করেছিল সেটা আমি আসছি। এটার কি রিপোর্ট থেকে বেরোয় প্রত্যেকবার? হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, এইচডিআর, প্রত্যেক বছরই আসে। ইন্ডিয়ার র্যাঙ্ক কি। তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট সঠিকভাবে বা সোশ্যাল ডেভেলপমেন্ট, টোটাল ডেভেলপমেন্ট যে সঠিকভাবে হচ্ছে সেটা মানুষের লাইফস্টাইলে বোঝা যায়। তার জন্য 1990 থেকে ইউএনডিপি এইচডিআর, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, বা সেখান থেকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রত্যেকবার বার করে। এই থিওরিটা তো এইচডিআই 1990 তে করলো, 1990। তার আগে এইটাকে মিটিয়ে দিচ্ছি, এখন আমার উপায় নেই কোনো, ঠিক আছে, এটাকে মিটিয়ে দিচ্ছি। আমি বলছি, প্রথম মানুষের লাইফস্টাইল বা মানুষের জীবন নিয়ে যিনি রিসার্চ করেছিলেন 1973, মরিস ডিমরিস, তার প্রথম থিওরি, মরিস ডিমরিসের প্রথম থিওরি 1973 তে আসে, যেটা টোটাল 75 পর্যন্ত গেছিল তার রিসার্চটা। মরিস ডি মরিস ডিমরিস 1970s করে দাও, ঠিক আছে। আচ্ছা, প্রথম কি বলেছিলেন? ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স প্রথম বার করেছিলেন। ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, PQLI, ঠিক আছে। এখানে এটা কি হিসেবে নিয়েছিলেন উনি কি হিসেবে থিওরি দিয়েছিলেন? একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, আমি লেখার পরে বলছি। নাম্বার 2 হচ্ছে লিটারেসি রেট, কারণ একটা দেশের ডেভেলপমেন্ট তখনই হয় পসিবল যখন লিটারেসি রেটটা হাই থাকবে। আচ্ছা, ইউএনডিপি কিন্তু সেটা পাল্টেছিল, আবার আমি আসবো। আর এটা হচ্ছে IMR, or infant mortality rate। ইনফ্যান্ট মর্টালিটি রেট বলতে এটাকে বলতে পারি চাইল্ড ডেথ, বাচ্চা মৃত্যু। আমাদের দেশ অনেকটাই উন্নত এখন, সেখানে বাচ্চা মৃত্যু কম হয়। তাহলে মরিস ডিমরিস কি বললেন? ফার্স্ট টাইম উনি 1970-এর সময় যে করেছিলেন, সেখানে বলছেন যে মানুষের ডেভেলপমেন্ট অ্যাকচুয়াল হচ্ছে সেটা তিনটে ফর্মেশনে বোঝা যায়। মানে একটা দেশের ইকোনমিক এবং ইকোনমিকের সাথে সোশ্যাল ডেভেলপমেন্ট যে হচ্ছে সেটা বোঝা যায় কিভাবে? ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। দেখো, আমি যদি খাই ভালো, ঠিক আছে, আমি যদি একটা ভালো হেলদি লাইফস্টাইল লিড করি, তাহলে কিন্তু আমার লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাবে। ধরো আমাদের অ্যাভারেজ এখন 60, কিন্তু দেখবে যারা একটু ভালো খাওয়া দাওয়া মানুষ করে তারা কিন্তু 85, 90, 100 পর্যন্ত বেঁচে যায়। তো সেটা কি লাইফ এক্সপেক্টেন্সি, কত বছর মানুষ বাঁচছে, সেটা ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করে। নেক্সট, লিটারেসি রেট, শিক্ষা। ডেভেলপমেন্ট, যে বললাম ট্রিকল ডাউন থিওরি যদি চলে, ডেভেলপমেন্ট ওপর থেকে নিচ পর্যন্ত, শিক্ষা ওপর থেকে নিচ পর্যন্ত, ঠিক আছে, তারপর স্বাস্থ্য ওপর থেকে নিচ পর্যন্ত সবাই যদি পায়, তাহলে শিক্ষা যদি পাই তাহলে লিটারেসি রেট অটোমেটিক বাড়বে, তাই না? কিন্তু আমাদের দেশের দুঃখ হচ্ছে আমাদের কারাপশনটা এত ম্যাক্সিমাম আমাদের দেশে, যে তোমরা জানো এখন চাল থেকে শুরু করে সমস্ত কিছুই চুরি শুরু হয়েছে, তাই না? তোমার হাই স্কুল প্রাইমারি স্কুলে যাবে, ওই মিড ডে মিল পর্যন্ত চুরি শুরু হয়েছে। তো এটা কারা আটকাবে? যারা তোমরা ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস যারা অফিসার হতে চলেছো, রাদার
পাবলিক সার্ভেন্ট যারা হতে চলেছো তোমরা আটকাতে পারবে। আমি তোমাদেরকে সমস্ত ট্রিক্স আস্তে আস্তে শিখিয়ে দেবো কিভাবে আটকাবে, ঠিক আছে? এবার লিটারেসি রেট গেল একটা, ঠিক আছে? আরেকটা কি বলছে, ইনফ্যান্ট মর্টালিটি রেট। কেন কেন আইএম একটা কেন ইম্পর্টেন্ট? একটা মা তার যদি মানে বাচ্চা যে প্রেগনেন্ট থাকাকালীন কনসেপ্ট সেই কালীনটা সেই সময়টায় যদি ভালো মন্দ খেতে পাই, যদি ভালো খাবার খেতে পাই, লাইফস্টাইলটা যদি ভালো হয়, ভালো ডাক্তার দেখাতে পারে, মানে এখানে হেলথ, তাহলে কি হবে, বাচ্চা সুস্থভাবে জন্মাবে। আচ্ছা, নেক্সট আমাদের একটা প্রবলেম কি আছে, অল্প বয়সে আগে বিয়ে হয়ে যেত, আমি এখন আর কথা বলছি না কারণ এখন অনেক সোসাইটি উন্নত হয়ে গেছে। তো আমি সেখানেই বলছি হেলথের ওপর, স্যানিটেশনের ওপর অনেক সময় ওইভাবে বাচ্চা নষ্ট হয়, মারা যায়। চাইল্ড ডেথ রেট আমাদের দেশের এখন অনেকটা কন্ট্রোলে চলে এসছে, ঠিক আছে? তো যত মৃত্যু, বাচ্চা মৃত্যু কম হলে যদি হেলদি বাচ্চা জন্মায়, আমাদের দেখবে পোলিও ফ্রি কান্ট্রি অলরেডি আমরা হয়ে গেছি। বাচ্চা মৃত্যু ইম্পর্টেন্ট, তার একমাত্র কারণ হচ্ছে এই বাচ্চাগুলো ভবিষ্যতে কিন্তু দেশের হাল ধরে, ঠিক আছে? তো এটাকেও রেখেছে। এইবার আস্তে করে একটু পাল্টে দিই, ওটা বোঝা গেছে? যদি প্রবলেম হয় আমাকে তোমরা কমেন্ট করতে পারো, অলরেডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা আছে, তো সেখান থেকে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কলও করতে পারো, বাট হ্যাঁ নিজেদের একটু পরিচয়টা দেওয়ার পরে। নেক্সট এটা গেল। আরেকটাই আসছি সেটা হচ্ছে, এবার চলে আসি কিসে, সেটা হচ্ছে HDI UNDP 1990। মরিস ডিমরিস তিনটের উপর নজর দিয়েছিলেন। এবার এরাও সেই তিনটেই রেখেছে, ঠিক আছে? এরা সেই LE অর লাইফ এক্সপেক্টেন্সি, নাম্বার 2 এটা কি বললো, মরিস ডিমরিস বলেছিলেন লিটারেসি রেট। এরা বললো না, আমাদের দেশের সই যদি কেউ, আমি ধরো নিজের নাম, আমার নাম বড়, ধর একটা নাম, যে কোনো একটা নাম, রাজা রাজা রাজা, আমি কিভাবে আকার মতো করে, এই হচ্ছে রা আর এই হচ্ছে যা। আমাদের দেশের লিটারেসি রেট এইভাবে কাউন্ট করা হয় যে সই করতে পারে, যে যার সাইন করার ক্ষমতা রয়েছে সেই হচ্ছে আমাদের দেশের লিটারেট। এটা গোটা বিশ্বে হয়েছিল। ইউএনডিপি কি বললো, এইসব ফালতু জিনিস চলবে না দাদা, আর বলে দিল। এবার বলছে, ওরা বললো স্ট্যান্ডার্ড অফ এডুকেশন। আগে আমাদের দেশে গোটা পৃথিবী থেকে পড়তে আসতো নালন্দা ইউনিভার্সিটি, এখন আমরা ইন্ডিয়া থেকে যাই। কেন যাই? কারণ আমাদের দেশের ইউনিভার্সিটি গুলো সেভাবে গ্রো করতে পারছে না, করলেও আমাদের ভেতরে ঢোকানো হয়েছে। আমাদের এখানে ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে যেটা ওয়ার্ল্ড র্যাঙ্ক করে, আমাদের মাথার ভেতর ঢোকানো হয়েছে যে বাইরে না গেলে লোকে এসে চিনবে না বা সোশ্যাল স্ট্যাটাস থাকবে না, হোয়াটএভার, আলাদা সেটা টপিক। আচ্ছা, তাহলে এখানে স্ট্যান্ডার্ড অফ এডুকেশনে দুটো জিনিস এরা বললো। কি কি বললো? নাম্বার ওয়ান কি বললো, কত ইয়ার্স অফ স্কুলিং। কেউ ক্লাস 2 এর পর স্কুল ছেড়ে দিল, আলটিমেট লাভটা কি হলো? পড়াশোনা তো হলো না। আরেকটা হচ্ছে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং। আমাদের কত ধরা হয়েছে এখন? ক্লাস 1 থেকে মাধ্যমিক মিনিমাম, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তার আগে প্রি এর কিছু ধরা হয় 1.5 বছর। আমাদের এক্সপেক্টেড ইয়ার অফ স্কিলিং হচ্ছে 11.6 ইয়ার্স। আমাদের মিনিমাম এখানে পড়তে হবে 11 থেকে 6 বছর, এটা ইউএনডিপি বলছে। 11.6 মানে হচ্ছে 11.5 বছর পড়াশোনা করতে হবে। আর হচ্ছে ইয়ার্স অফ স্কুলিং, কে কতটা, আমাদের দেশে যেমন স্কুল ড্রপার অনেক বেশি ছিল, এখন তো তাও খাওয়ার জল এসব দিয়ে স্কুলে সব বাচ্চাদেরকে আটকে রাখা হচ্ছে। আর নাম্বার তিন ইউএনডিপি মরিস ডিমরিস কি বলেছিল, ইনফ্যান্ট মর্টালিটি রেট। আচ্ছা, ইউএনডিপি বললো যদি লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যায় অটোমেটিক্যালি এবং যদি ডেভেলপমেন্ট হয়, তাহলে ডেভেলপমেন্ট সেই ট্রিকল ডাউন থিওরি যেটা বললাম, এই ট্রিকল ডাউন থিওরির
অন্তর্গত মানুষ কিন্তু মানে চাইল্ড মর্টালিটি রেট আস্তে আস্তে কমছে, 1990 দিক থেকে শুরু হয়েছিল। তাহলে সেক্ষেত্রে এরা বলল যে না, পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। বলছি কেন, কেন সেটা বলছি আমি। ওকে, কেন পার ক্যাপিটা ইনকাম? পার ক্যাপিটা ইনকামে দেশের ইকোনমিক অ্যাকচুয়াল কন্ডিশন বোঝা যায়। পার ক্যাপিটা ইনকামে তোমার দুটো জিনিস বোঝা যায়, একটা হচ্ছে তোমার ইকোনমিক ডেভেলপমেন্ট, ঠিক আছে, মিন্স প্রোডাকশন। আচ্ছা, প্রোডাকশন যদি হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকেই ন্যাশনাল ইনকাম বের করি, এনএনপি হচ্ছে ন্যাশনাল ইনকাম, নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি হচ্ছে ন্যাশনাল ইনকাম। আচ্ছা, আর তোমার পপুলেশন কন্ট্রোল রয়েছে না নেই? যদি পপুলেশন অতিরিক্ত থাকে তাহলে মৃত্যু রেটও বেশি হওয়া উচিত। সেক্ষেত্রে ওরা পার ক্যাপিটা ইনকামটা ধরেছে। এরা পার ক্যাপিটা ইনকামের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে কি, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এটা কি হিসেবে ক্যালকুলেট করা, ওটা পিপিপি মেথড, পারচেসিং পাওয়ার প্রায়োরিটিতে, ঠিক আছে, পিপিপি মেথডে। এটা আমি পরে করাবো, জাস্ট এখন অতটা প্রথম ক্লাসে অত মাথায় ঢোকাতে হবে না। আচ্ছা, আরেকটা এখানে একটা জিনিস বলার আছে। হ্যাঁ, ধরো আমাদের কারেন্সি এই যে $1, $1 ইকুয়ালস টু 80 রুপিস, এটা ডিসাইডটা কে করে? এটা ডিসাইডটা কে করে? কে? হু? মার্কেট। যার দেশের মার্কেট যত ভালো, বা যে ফরেন মার্কেটে ইন্টারন্যাশনাল মার্কেটে যত ভালো পারফর্ম করতে পারবে তার কারেন্সি। আচ্ছা, ইন্টারন্যাশনাল মার্কেটে পারফর্ম করার জন্য কি লাগবে? কি লাগবে? আমাদের মালপত্র ভালো হতে হবে, তাই না? আমাদের প্রোডাকশন হাউসকে বড় করতে হবে। আমরা যতক্ষণ না ভালো করে সেল করতে পারছি, আমরা যতক্ষণ না ফরেন মানি আর্ন করতে পারছি, ততক্ষণ তো আমাদের দেশ ডেভেলপ করছে না। তখন দেশকে ডেভেলপ করতে গেলে কি লাগবে? কি লাগবে? সেই ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট যদি সঠিকভাবে তৈরি হয় তাহলে মানুষের কি বাড়বে? কি বাড়বে? হেলথ ভালো থাকলে কাজ করতে পারবে, এডুকেশন ভালো থাকলে এমপ্লয়মেন্ট পাবে, তাই না? ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন যদি ঠিকঠাক থাকে তাহলে তার হেলথ ভালো থাকবে। আচ্ছা, সমস্ত যদি ধরো এমপ্লয়মেন্ট, পভার্টি যদি ঠিকঠাক থাকে, ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো করে থাকে, তাহলে প্রোডাকশন অতিরিক্ত বেশি হবে, আমরা মালপত্র বাইরে বিক্রি করতে পারবো। ক্লিয়ার? তাহলে মার্কেট হচ্ছে কারেন্সি নির্ধারণ করে, হয়েছে? আচ্ছা, পিপিপি এক্সচেঞ্জ রেটে ইন্ডিয়া কত নম্বরে আছে কেউ বলতে পারবে? পিপিপি এক্সচেঞ্জ রেট, যেটা ওয়ার্ল্ড ইকোনমিতে পিপিপি এক্সচেঞ্জ রেটে ইন্ডিয়ার পজিশন, ইন্ডিয়া হচ্ছে 3rd লার্জেস্ট ইকোনমি। আর মার্কেট ভ্যালুতে, মার্কেট যদি বলি বা নমিনাল এক্সচেঞ্জ রেটে যদি বলি, এটা হচ্ছে পিপিপি। আর নমিনাল এক্সচেঞ্জ রেটে যদি বলি, নমিনাল এক্সচেঞ্জ রেট, NER করে দিলাম, তাহলে ইন্ডিয়া হচ্ছে এখন 6th ইকোনমি। আগে 7 ছিল, এখন 6th হয়েছে। ঠিক আছে? ক্লিয়ার? আর কিছু নেই? এই ক্লাস ভালোই হবে আই থিঙ্ক। আচ্ছা, আর কি আছে দেখি। আচ্ছা, এখানে জায়গাটা আমি রেখেইছি, আমি লিখে দিচ্ছি। PPP exchange rate, third largest economy। আর নমিনাল এক্সচেঞ্জ রেট যেটা মার্কেট ঠিক করে, আমি এই ডিফারেন্সটা বলে দেবো জাস্ট একটু জেনে নাও। নমিনাল এক্সচেঞ্জ রেট 6th, ঠিক আছে? আমি এই দুটো বলে দেবো আগামীকালকে ক্লাসে। এই দুটো কি অ্যাকচুয়াল ক্যালকুলেটটা কেন হয় আমি এই দুটো কালকে বলে দেবো, আজকে নয়, আজকে বেশি প্রেশার হয়ে যাবে।
চলো ফ্যাক্টরস কি কি ফ্যাক্টরের জন্য ডিপেন্ড করে গ্রোথ এবং ডেভেলপমেন্টে ইন্ডিয়াতে ফ্যাক্টরসটা কি? আমাদের আমাদের যদি গ্রোথ ইকোনমিক গ্রোথ, এখানে গ্রোথ বলতে ইকোনমিক গ্রোথ আর ডেভেলপমেন্ট হচ্ছে দুটোই, ইকোনমিক এবং সোশ্যাল। তাহলে আমাদের ইকোনমিক গ্রোথ কিন্তু ডেভেলপমেন্ট নেই, পসিবল। তাহলে কি বলবো? গ্রোথ উইদাউট ডেভেলপমেন্ট is possible in some extent, but number 2 point, development without growth growth নেই, not possible। ঠিক আছে, গ্রোথ উইদাউট ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথ হচ্ছে বা ডেভেলপ হচ্ছে না, পসিবল কিছুদিন চলবে, কিন্তু ডেভেলপমেন্ট, টাকা ছাড়া ডেভেলপমেন্ট জীবনও পসিবল নয়। গ্রোথ কিভাবে আমরা নির্ধারণ করি? গ্রোথ কিভাবে নির্ধারণ করি? তাহলে গ্রোথ নির্ধারণ করি রেট অফ ক্যাপিটাল ফর্মেশন divided by ICOR। ICOR এর ফুল ফর্ম হচ্ছে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। আমি আসবো। তাহলে আইসিওটাকে বুঝবো, দেন আবার এখানে ফিক করবো, ঢুকবো। ঠিক আছে, এখানে আবার আসবো। সিওআর বলতে কি বুঝি? দেখো, সিওআর হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও। ক্যাপিটাল আউটপুট রেশিও, ক্যাপিটাল আউটপুট রেশিওটা কি? ক্যাপিটালটা কি আগে বলি। ক্যাপিটাল মানে হচ্ছে, ধরো আমি একটা ব্যবসা ইন্ডাস্ট্রি স্টার্ট করব, তাহলে আমার প্রোডাকশনের জন্য কি লাগবে? টাকা। এবার ক্যাপিটাল বলতে শুধু টাকা নয়, ক্যাপিটাল কি কি? একটা হচ্ছে ল্যান্ড, ফিক্সড ক্যাপিটাল। আচ্ছা, টাকা ওয়ার্কিং ক্যাপিটাল, লেবার, লেবারও হচ্ছে ফিক্সড ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে জায়গা লাগবে, লেবার লাগবে, আর টাকা লাগবে, এই তিনটে লাগবে। তাহলে একটা ইউনিট, ওয়ান ইউনিট মানে একটা বস্তু, ধরো এই পেনটা তৈরি করতে লেগেছে ধরো 10,000 টাকা, হোয়াট এভার। তাহলে এই 10,000 টাকা তৈরি করতে, মানে 10,000 টাকা পেন তৈরি করতে লেগেছে 10,000 টাকা, এই 10,000 টাকাটাই হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও। একটা পেন, মানে আমি এটা নোটপ্যাড, ইয়ের কি এটা বলে, নোটপ্যাডের পেন, এটা যাই হোক, নোটপ্যাডের দামটা হিসেবে বলছি। তাহলে এই পেনটা তৈরি করতে, আচ্ছা যাই হোক 200 টাকা ধরে নাও, 200 টাকা যদি এই পেনটা তৈরি করতে খরচা হয়, তাহলে 200 টাকাটা হচ্ছে এখানে সিওআর। তার মানে আমি লিখে দিই, দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল required per unit of production। এক ইউনিট, একটা জিনিস তৈরি করতে যে টাকাটা খরচা পড়ে সেটা হচ্ছে সিওআর। আচ্ছা, আইসিওআরটা কি? আমি বললাম ওখানে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। ধরো আমার কাছে 10,000 টাকা, তো 10,000 টাকায় একটা পেন তৈরি হবে, কিন্তু আমার কাছে যদি মেটেরিয়ালস, মাল মশলা, কারণ লেবারের খরচা তো আমার এক, ইলেকট্রিসিটি বিলও এক লাগবে, আমাকে যদি আবার 5,000 টাকা মেটেরিয়ালস কিনে যদি আমি দুটো পেন পাই, তাহলে ওই অ্যাডিশনাল 5,000 টাকায় আমার আরেকটা প্রোডাক্ট চলে আসছে, আরেক ইউনিট প্রোডাকশন আমার হয়ে যাচ্ছে। তাহলে আইসিওরটা কি? আইসিওরটা হচ্ছে অ্যাডিশনাল ক্যাপিটাল required per unit of additional
আউটপুট, ওই 5,000 টাকা যেটা বললাম, ঠিক আছে, হলো। আচ্ছা, সিও আর আইসিও দুটো হচ্ছে ক্যাপিটাল। আমাদের দেশ লেবার ইনসেনটিভ না কি, কি ইনসেনটিভ আমাদের দেশ, লেবার না ক্যাপিটাল? আমাদের দেশ হচ্ছে লেবার ইনসেনটিভ, লেবার ইনসেনটিভ হচ্ছে আমরা। লেবার ইনটেনসিভ বলতে আমাদের বেশিরভাগ কাজ লেবার দেওয়া হয়। লেবার ইনটেনসিভে হচ্ছে সিওআর এন্ড আইসিওআর ভেরি লেস। তাহলে মোর কোথায়? মোর হচ্ছে সিওআর আইসিওআর মোর কোথায় হবে? আমেরিকা। ওরা হচ্ছে ক্যাপিটাল ইনটেনসিভ। ক্যাপিটাল ইনটেনসিভ আর লেবারের মধ্যে তফাৎটা, আমাদের প্রোডাকশনে লেবাররা বেশি কাজ করে, ওখানে মেশিন বেশি কাজ করে ক্যাপিটালে। তো ক্যাপিটালে যখন এই ক্যাপিটাল ইন্টেনসিভ সেক্টরে আইসিওআর সিওআর মোর। ঠিক আছে, সিওআর আইসিওআর মোর, কারণ ওখানে ক্যাপিটালটা অতিরিক্ত খরচা হয়, আমাদের এখানে তো লেবারকে আমরা দিয়ে দিই, তাই না? আমাদের এখানে লেবারকে আমরা দিয়ে দিই, আমরা লেবার দিয়ে কাজ করাই, ওখানে মেশিন দিয়ে কাজ করাই। এবার 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 চলে আসি যে আগের জায়গাটা যেখানে বাদ দিয়েছিলাম সেখানে। তার মানে গ্রোথ আমরা ক্যালকুলেট কিভাবে করি? একটা হচ্ছে গ্রোথ ক্যালকুলেট করার জায়গাটা আমাদের কি, সেটা হচ্ছে রেট অফ ক্যাপিটাল ফর্মেশন। ক্যাপিটাল ফর্মেশনের রেট, কোন রেটে ক্যাপিটাল ফর্ম হচ্ছে। ক্যাপিটাল বলতে তার মানে রেট অফ ক্যাপিটাল ফর্মেশন বলতে হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের অন্তর্নিহিত এটা, কত পার্সেন্টেজ ইন্ডাস্ট্রি এই বছর গড়ে উঠছে সেটাই হচ্ছে, বা প্রোডাকশন কত পার্সেন্ট হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল ফর্মেশন রেট। ক্যাপিটাল ফর্মেশন রেটকে যদি আমরা আইসিওআর দিয়ে ডিভাইড করি তাহলে আমরা দেশের গ্রোথ পাবো। আচ্ছা, এই যে রেট অফ ক্যাপিটাল ফর্মেশন, এটা জিডিপির প্রোডাকশনের উপরে, ঠিক আছে? এবছর নতুন, ধরো এবছর নতুন প্রোডাকশন হয়েছে আমার 2 লাখ কোটি টাকার আমাদের দেশে। আচ্ছা, 2 লাখ কোটি টাকা, অনেকে এবার 2 লাখ কোটি টাকা নতুন প্রোডাকশন হয়েছে, মানে যে কোম্পানিগুলো লিস্টেড ছিল না, নতুন 2 লাখ কোটি টাকার কোম্পানি তৈরি হয়েছে এবং প্রোডাকশন হয়েছে। জিডিপির একটা পার্সেন্ট, জিডিপি ধরো আমাদের 10 লাখ কোটি টাকা, আমি বলছি, তাহলে 2 লাখ কোটি টাকা হয়েছে, তাহলে কত পার্সেন্ট হলো? 1/10, মানে 10%, তাই না? হ্যাঁ, 1 মিনিট, 10% তো 2 লাখ, যাই হোক 150। তার মানে জিডিপির 5% তো নয়, যে হ্যাঁ ধরে নাও জিডিপির 5% এবছর আমাদের ক্যাপিটাল, নিউ ক্যাপিটাল ফর্ম হয়েছে। হঠাৎ করে ব্রেনটা গুলি গেল কেন বুঝতে পারলাম না, যাই হোক তো বুঝতে পেরে গেছো আই থিঙ্ক। তাহলে তাকে যদি অ্যাডিশনাল যে আবার মালপত্র, অ্যাডিশনাল যে টাকা, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও যেটা ঢোকানো হয়েছে, সেটা দিলেই আমরা কি বুঝতে পারি গ্রোথটা আমাদের চলে আসে, গ্রোথটা আমাদের চলে আসে। ঠিক আছে, এবার এবার কি আছে, ধরো ধরো আরেকটা জিনিস বলার আছে, জায়গা আছে, এখানে জায়গা আছে, সো এখানেই বলবো, সেটা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লাইক গ্রোথ। আচ্ছা, তার আগে বলি ইনভেস্টমেন্ট রেট। ইনভেস্টমেন্ট রেট আমরা কিভাবে পাই? ওই যে নিউজ পেপার দেখতে পাবো ইনভেস্টমেন্ট রেট। ইনভেস্টমেন্ট রেট আমরা পাই হচ্ছে, এগুলো আমি আবার সব বোঝাবো যখন যখন যেখানে যেখানে ঢুকবো। রেট অফ ক্যাপিটাল ফর্মেশন মাইনাস পার্সেন্টেজ অফ ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্ট রেট কিভাবে পাই? কত পার্সেন্ট ইনভেস্ট হয়েছে এবছর, রেট অফ ক্যাপিটাল ফর্মেশন, কত ক্যাপিটাল ফর্মেশন হয়েছে কোন রেটে, তার থেকে কত পার্সেন্ট, ধরো ক্যাপিটাল ফর্ম হয়েছে তার সবই ইনভেস্ট হয় না, তাহলে কত পার্সেন্ট ইনভেস্ট হয়েছে, সেখান থেকে আমরা ইনভেস্টমেন্ট রেটটা পাই। এবার আমাদের
যখন আমাদের দেশ তো 47 সালে স্বাধীন হয় এবং স্বাধীনের পরেই আমাদের অবস্থা খুব খারাপ ছিল। গ্রোথ রেট কত ছিল জানো? মোটামুটি 30 বছর 1950 থেকে 1980 পর্যন্ত মাত্র 3.5% ছিল আমাদের গ্রোথ রেট। জিডিপি জিআর ছিল মাত্র 3.5% 1950 থেকে 80, এবং এটাকে হিন্দু গ্রোথ রেট বলে। এটাকে কি বলা হয়? এই 3.5% একে বলা হয় হিন্দু গ্রোথ রেট। হিন্দু গ্রোথ রেট হচ্ছে 3.5%। ওকে, আচ্ছা, এবার 1950 থেকে 80 আমাদের পার ক্যাপিটা ইনকাম কত ছিল? ধরো 1950 থেকে, আমি এখানে 1950 থেকে 80 নিলাম। আচ্ছা, ন্যাশনাল ইনকাম সেই সময়ের কি ছিল? 3.5%। ঠিক আছে, এটাকে গ্রোথ হিসেবে ধরা হয়েছিল। তখন পপুলেশন হচ্ছে সেই সময় ছিল 2.2%। কি এটা? এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম ছিল আমাদের 3.5% জিডিপি। ন্যাশনাল ইনকামের ছিল আমাদের রেট সেই সময়। ন্যাশনাল ইনকাম কোন ভাবে বাড়ছিল? 3.5% গ্রোথ ছিল, কিন্তু পপুলেশন গ্রোথ ছিল 2.2%। তাহলে পিসিআই পার ক্যাপিটা ইনকাম কত পার্সেন্ট বাড়তো তখন? 1.3% মাত্র। সেটাই যদি আমরা লাস্ট 15 বছর ধরি, তাহলে কি হবে? লাস্ট 15 বছরে ন্যাশনাল ইনকামের গ্রোথ রেট অ্যারাউন্ড 7.8%। পপুলেশন গ্রোথ রেটও বেড়েছে কিন্তু তারপরে, কিন্তু এবার দেখা যায় যে এখন যে পপুলেশন তার থেকে গ্রোথ রেট কমই আছে 1.5%। তখন হয়তো ধরো আমাদের পপুলেশন ছিল 50 crores, এখন সেখানে 130 crores। তাহলে এখন গ্রোথ রেট কত? 6.3% হচ্ছে এখন পিসিআই পার ক্যাপিটা ইনকাম এই রেটে বাড়তে শুরু করেছে। ঠিক আছে, কোভিডের জন্য একটু সিচুয়েশন ডাউন আছে, বাট আবার ঠিকঠাক হয়ে যাবে। এবার চলে আসি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, হচ্ছে ভিসিয়াস সাইকেল অফ পভার্টি। আমাদের দেশের এত পার্সেন্ট গ্রোথ থাকার পরেও কি করে আমরা এখনো গরিব? দেখো, সবার তো ইনকাম নেই। এখানে এটা থেকে প্রথমে আসি। তাহলে সেটা হচ্ছে একটা হচ্ছে লো ইনকাম, এটাকে হচ্ছে কি বলা হয়? ভিসিয়াস সার্কেল অফ পভার্টি কিভাবে একই সার্কেলে চলে সেটাই দেখাচ্ছি। দেখো, লো ইনকাম হলে লো সেভিংস হলে আমরা যদি ব্যাংকে সেভিংস কম করি, ব্যাংকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট লোন কম পাবে। লোন যখন কম পাবে তাহলে ইনভেস্টমেন্ট লো হবে। ইনভেস্টমেন্ট লো হলে বিজনেস লো হবে, ইনকাম আবার ন্যাশনাল লো হবে। এটা চলছে বারংবার। সেম এখানেও তাই। লো রিয়েল ইনকামটাই হচ্ছে অ্যাকচুয়াল ইনকাম। আচ্ছা, লো ইনকাম যদি হয় তাহলে সেভিংস হবে লো, বাইং পাওয়ার হবে কম, ডিমান্ড হবে কম। তাহলে যখন সেভিংস কম, তাহলে ব্যাংকে যাচ্ছে কম, ব্যাংক তাহলে লোন দিতে পারছে না ঠিকঠাক ভাবে, তাহলে ইনভেস্টও কম হচ্ছে। আর ইনভেস্ট যদি কম হয় তাহলে ক্যাপিটাল ডেফিসিয়েন্সি থাকছে, ক্যাপিটাল ফর্মেশন লো থাকছে। অবভিয়াসলি ব্যাংক যদি লোন না দিতে পারে, তাহলে যখন ক্যাপিটাল ফর্ম হচ্ছে না, তাহলে প্রোডাক্টিভিটি আবার লো, প্রোডাক্টিভিটি লো হলে অবভিয়াসলি আবার ইনকাম। এটা হচ্ছে ভিসিয়াস সার্কেল অফ পভার্টি। এটা প্রত্যেকটা তাই আছে। দেখো, লো ইনকাম লেভেল। এবার এখানে একটা জিনিস টেকনোলজিকে অ্যাড করেছি। লো ইনকাম লেভেল ঠিক আছে, কিন্তু রিসার্চ এবং ডেভেলপমেন্টে যতক্ষণ না সরকার রিসার্চ করবে, তাহলে রিসার্চ না করলে কিন্তু টেকনোলজি আপডেট হবে না। টেকনোলজি যদি আপডেট না হয় তাহলে কি হবে? তাহলে ডেভেলপমেন্ট থমকে যাবে। ডেভেলপমেন্ট যদি থমকে যায় তাহলে মানুষের হাতে ইনকাম আবার কম আসছে। ওখান থেকে যদি বলতে পারি, মানুষ সেভিংস যদি কম করে তাহলে কি হবে? ইনভেস্টমেন্ট কম হবে, ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক গঠন হবে না। আমরা ট্যাক্স দিই, সরকার চলে, তাই না? ইকোনমিক গ্রোথ অলরেডি স্লো হয়ে যাবে। ইকোনমিক গ্রোথ স্লো হলে ডেভেলপমেন্ট হবে না, ডেভেলপমেন্ট না হলে আবার সেই ইনকাম কম। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে এখনকার দিনে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো সেটাই আমাদের সরকার করে চলেছে। এই ডেভেলপমেন্টের জন্য রিসার্চ চলছে,
তার সাথে ডেভেলপমেন্টের জন্য কেন ভেরিয়াস ভেরিয়াস গভর্নমেন্ট স্কিমস হচ্ছে তার সব থেকে বড় উদাহরণ। উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, তারপর হচ্ছে তোমার আমাদের প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি, তারপর বলতে পারি হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই সমস্ত কিছু কিন্তু রিসার্চ করার পরে যে মানুষকে যদি বাড়ি দিই, যদি অন্য সংস্থান করে দিই, তাহলে সে কিছু যদি এক্সট্রা টাকা দিয়ে হেল্প করে ডিরেক্ট বেনিফিট দিই, তাহলে সে হয়তো কিছু টাকা সেভ করতে পারবে, তাই না? এটাই হচ্ছে মেন। আরেকটা আছে এটা হচ্ছে সেম জিনিসই আছে। দেখো পভার্টি ট্যাপ কিভাবে হয় সেটা ক্যাপিটালের সাথে কিভাবে জড়িত। দেখো ডেভেলপমেন্ট একটা আছে, একটা গ্রোথ। ফার্স্ট গ্রোথে আসবো। ইকোনমিক গ্রোথ আছে, ঠিক আছে, বা ইকোনমিক গ্রোথ কিন্তু খুব কম, ইকোনমিক গ্রোথ হচ্ছে না, তাহলে টাকা কম, তাহলে ইকোনমিক গ্রোথ কম হলে লো ইনকাম হবে, লো ইনকাম হলে লো সেভিংস হলে লো ইনভেস্টমেন্ট হলে সেই একই জিনিস। এটা ডেভেলপমেন্টে কি হবে, যদি যদি লো লেভেল অফ এডুকেশন এন্ড হেলথ হয়, আমি বারংবার এটাই বলেছি, তাহলে কি হবে, হিউম্যান ক্যাপিটাল জেনারেট হবে না। যদি ব্রেনলেস বা ট্রেন্ড লেবার যদি না থাকে, নন ট্রেন্ড লেবার যদি থাকে, তাহলে যদি হেলথ মানুষের পোর হয়, তাহলে হিউম্যান ক্যাপিটাল, আমি সুস্থ না থাকলে আমি কাজ কি করে করব? কাজ না করলে প্রোডাক্টিভিটি লো হবে। দেখবে আমাদের পশ্চিমবঙ্গে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, ভালো লেবার পাওয়া যায় না। ধরো তাঁত এখনো চলছে, কিন্তু আগে যারা তাঁতের কাজ করতো আর এখন যারা তাঁতের কাজ করে, হিউজ ডিফারেন্স, কারণ তাদের হিউম্যান ক্যাপিটালটা সঠিকভাবে তৈরি হয়নি। বা খাদি শিল্প, বড় আউটলেট হলেও খাদি খুব কম মানুষই পড়ে। প্রোডাক্টিভিটি লো মানে হচ্ছে ইনকাম লো, আবার সেম জিনিস ফিরছে, তাই না? তো এই ভিসিএস সার্কেল অফ পভার্টি সবকটা মূলত লো ইনকাম, লো সেভিংস, লো ইনভেস্টমেন্ট, লো আউটপুট। কিন্তু এর মাঝখানে যদি ঢোকাই, তাহলে ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল জেনারেশন সঠিকভাবে হচ্ছে না, প্রোডাক্টিভিটি সঠিকভাবে হচ্ছে না। শুধু ইনভেস্টমেন্ট তো নয়, ডেভেলপমেন্টের জন্য প্রোডাক্টিভিটি এবং ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল জেনারেশন খুব ইম্পর্টেন্ট। ওকে, আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা নয়। সেভিংস এর ফ্যাক্টর, এখানে চলে আসি, লাস্ট 2 মিনিট লাগবে আর। ফ্যাক্টরস অফ সেভিংস, সেভিংস এর 3টে ফ্যাক্টর রয়েছে। এক, নাম্বার 1 হাউস হোল্ড। আমরা হাউস হোল্ড মূলত আমাদের দেশে 22 থেকে 24% জিডিপির 22 থেকে 24% সেভ করে, রাইট? এদের উপরে ইকোনমি চলছে। প্রাইভেট কর্পোরেট খুব কম, কারণ রিইনভেস্টমেন্ট আছে। প্রাইভেট কর্পোরেট এরা ওই জিডিপির 6 থেকে 8%, খুব কম কিন্তু হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে গভর্নমেন্ট, করতেও পারে নাও করতে পারে, গভর্নমেন্ট করেই না, ডেফিসিটে চলে আমাদের দেশে গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর। রেল তো বিগত আমি নিজের বয়সে জন্মগত শুনলাম না রেল কোনোদিন ইনকামটা করতে পেরেছে, সবই নাকি ডেফিসিট, গভর্নমেন্ট ঠেলা দিয়ে চালাচ্ছে। 0 to 2%, 0 to 2%, এটা হচ্ছে ফ্যাক্টরস অফ কি সেভিংস। এই কিন্তু মূলত জিডিপির 22 থেকে 24% সেভ করে দিচ্ছে কিন্তু একমাত্র হাউস হোল্ড, মানে আমরা। তো আমরা যখন সেভ করে দিচ্ছি, তাহলে আমাদের সেভিংস কিসের উপর, এটা একটু মাইক্রো পার্ট, ঠিক আছে? কিসের হাউস হোল্ড সেক্টরের, কিসের উপর ডিপেন্ড করছে? একটা একটা হচ্ছে ক্যাপাসিটি, টু সেভ, ওর কত পার্সেন্ট ক্যাপাসিটি রয়েছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, মানে হচ্ছে ওর ইনকাম, আমার ইনকামের উপর আমি সেভিংস করবো, তাই না? নাম্বার 2 হচ্ছে উইলিংনেস, আমি ইনভেস্ট করে দিচ্ছি, সেভ নই। প্রপার্টি কিনে নিচ্ছি, উইলিংনেস টু সেভ। এটা হচ্ছে, ধরো উইলিংনেসটা কিসের উপর ডিপেন্ড করে, হচ্ছে ইন্টারেস্ট রেট, ঠিক আছে? আচ্ছা, ইনফ্লেশন রেট,
ধরো ইন্টারেস্ট তো বুঝতে পারলে, ব্যাংক বেশি করে ইন্টারেস্ট দিচ্ছে। ধরো 10% যদি ব্যাংক ইন্টারেস্ট দেয়, ইনফ্লেশন রেট যদি ধরো 10% দিচ্ছে, কিন্তু ইনফ্লেশন রেট যদি হাই থাকে, মানে 1 কিলো চিনি যদি আগে ছিল 30 টাকা, এখন ধরো 60 টাকা, ডবল। আমার ইনকাম সেম আছে, কিন্তু আমাকে ডবল টাকা দিয়ে কিনতে হচ্ছে, আমি কিন্তু সেভিংসে যেতে পারবো না, সেভিংস আমার হবে না। কিন্তু যদি আমার ইনকাম হয় ধরো 200 টাকা ইনকাম, তখন কিন্তু আমি প্রায়, আমার খরচা যদি আগে ছিল 40 টাকা, এখন যদি আমার 80 টাকাও খরচা হয়, তাহলে কিন্তু আমি অ্যাভারেজে কত টাকা, সমস্ত খরচা বাদ দিয়ে 120 টাকা সেভ করতে পারবো। তখন আমার উইলিংসটা আসবে। তাহলে ইন্টারেস্ট রেট যেমন আছে, ইনফ্লেশন রেটও তেমন আছে। ধরো 10% ইন্টারেস্ট রেট, কিন্তু ইনফ্লেশন রেট হচ্ছে 8%, তাহলে রিয়েল ইন্টারেস্ট রেট কত আসবে? 2%। রিয়েল ইন্টারেস্ট বলতে ধরো ইনফ্লেশন রেট একটা একটা এটাও একটা জিনিস, এটা আরেকটা ফর্মুলা বলছি আমি, এটা একটা গেল। ধরো 10% ইন্টারেস্ট রেট আমি পাচ্ছি, আজকে জিনিসের দাম হচ্ছে 40 টাকা, 10 বছরের জন্য আমি 10% করে পাবো, ঠিক আছে? 10 বছরের জন্য আমি 10% করে পাবো, কিন্তু 10 বছর পর সেই 10% যেটা আমি পাচ্ছি, 8% আমাকে দিয়েই দিতে হবে ইনফ্লেশন হিসেবে, কারণ 40 টাকা জিনিসটা সেই সময় 10 বছর পর গিয়ে দাঁড়াবে 120 টাকায় ম্যাক্সিমাম, একটা অ্যাভারেজ ধরো। তাহলে 8% যদি ইনফ্লেশন রেট আমার মনে হয়, তাহলে আমার রিয়েল ইন্টারেস্ট রেট হচ্ছে অনলি 2%। আমি সেভিংস করতেই যাব না, ঠিক আছে? আমি সেভিংস করতেই যাব না। আরেকটা হচ্ছে এই প্রাইভেট কর্পোরেট একটু এখানেই বলে দিই, এখানে ক্যালকুলেশনের কিছু নেই। প্রাইভেট কর্পোরেটের একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ওদের টার্নওভারের উপর ডিপেন্ড করে। ওদের ইনকামটাকে আমরা কি হিসেবে জানি? টার্নওভার। তো টার্নওভার কিসের উপর ডিপেন্ড করে? প্রোডাকশন, কত প্রোডাকশন নাম্বারস, কত পার্সেন্ট প্রোডাকশন করতে পারছে, কত ইউনিট রয়েছে, আর আর প্রাইস পার ইউনিট। যদি ইউনিট প্রাইস ঠিকঠাক ভাবে পেয়ে যায় মার্কেট থেকে, তাহলে টাকাটা যখন আসবে, সবকিছু রেখেও, মানে ধরো কারেন্ট ক্যাপিটাল, একটা হচ্ছে ফিক্স, একটা হচ্ছে ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট নয়, ওয়ার্কিং ক্যাপিটাল, আমার ফ্যাক্টরিকে রান করার জন্য টাকাটা দরকার পড়ে, সেটা বাদ দিয়েও ব্যাংকে কিন্তু ইনভেস্ট করতে পারবে, তাহলে সেভিংসটা করতে পারবে। গভর্নমেন্ট সেক্টর উপায় নেই, আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস বলার, আরেকটা জিনিস ছোট্ট করে বলে দিই, এদের এই প্রাইভেট কর্পোরেট সেক্টরের যদি রিসার্চ টেকনোলজি ডিপার্টমেন্ট, R&D যদি সঠিক থাকে, তাহলে কিন্তু ওরা টার্নওভার, মানে প্রোডাকশনও বাড়াতে পারবে, এবং প্রাইস পার ইউনিট, যেটা বলছি যে দ্রব্যের পার ইউনিটের দাম, একটা পেনের দাম 10 টাকা, তাহলে যদি সে প্রোডাকশন কস্টটাকে কমিয়ে নিয়ে আসতে পারে এবং প্রোডাকশন যদি হাই করতে পারে, তাহলে ইনকামটা ভালো হয়ে যাবে। ইনকামটা ভালো হয়ে গেলে সে সেভটা করতে পারবে। এটা ডিপেন্ড করে। তাহলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D, এখন প্রত্যেকটা বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে, প্রত্যেকটা বড় বড় ইন্ডাস্ট্রি, ঠিক আছে? আরেকটা হচ্ছে লাস্ট প্রাইভেট কর্পোরেটের লাস্ট, এখানে লিখে দিই, সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনকে আরেকটা যেটা বলতে পারি, সেটা হচ্ছে লেভেল অফ প্রোডাকশন। বলছি, যেটা বললাম, রিসার্চ করে সে কস্ট কমাতে পারে। ধরো একটা একটা টাইম থাকে যে পর্যন্ত একটা লেভেল পর্যন্ত আমি প্রোডাকশন যদি বাড়িয়ে নিয়ে যেতে পারি, তাহলে কি হবে? সেম প্রাইসে, সেম লেবারে আমি প্রোডাকশন ডাবল করতে পারি। তাহলে প্রোডাকশন যদি আমার ডবল হয়ে যায়, কিন্তু খরচা যদি আমার সেম থাকে, তাহলে লেভেল অফ প্রোডাকশন যদি বাড়িয়ে দিতে পারি, তাহলে কস্ট অফ প্রোডাকশন অটোমেটিক্যালি কমবে, অটোমেটিক্যালি। তার জন্য একটা জিনিস দরকার, সেই টেকনোলজি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D। আচ্ছা, গভর্নমেন্ট সেক্টর সেভ করে না, তাই দরকার নেই, ফেয়ার।
তাহলে ফ্যাক্টরস অফ সেভিংস পর্যন্ত আমি কমপ্লিট করে দিলাম। আচ্ছা, যদি ক্লাস ভালো লাগে তোমাদের, ঠিক আছে, খারাপ লাগলে ডিসলাইক করে দিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। কারণ তাছাড়া দেখো, আমি যদি গ্রো না করতে পারি আমি কিন্তু এটা বন্ধ করবো, কারণ আমি নিজে আবার আমার যা অফলাইন চলছে আমি কিন্তু আবার অফলাইনে চলে যাবো, আমার তাহলে তোমাদের দেখে আর লাভ হবে না, ঠিক আছে। যাই হোক, আমার এটা প্যাশন, আমি নিজের জ্ঞানটা অনেক কষ্ট অর্জন করেছিলাম, সেটাকে ছড়িয়ে দিলাম। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করতে পারো, অলরেডি নাম্বার শেয়ার করা আছে, ঠিক আছে। বাট ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। কি বললাম? ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তারা বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার।